একটু ফাঁকে থাকেন। আচ্ছা আচ্ছা, ঘরের ভিতরে আছে। এই যে দেন সাপ আছে, এখানে সাপ আছে, এইখানেই আছে। এগুলো বুঝেছি, এর ভিতরে নিচে অনেকগুলো সাপ আছে। বাড়ি তো নয়, যেন সাপের অভয়াশ্রম বানিয়ে ফেলেছেন এই সাধু। খানে কে কইছে জানি আমি ওই দিয়ে স্থির করুন ওই কথা কইছে। ক্যামেরা দেখেই ছেলেকে হারানোর কথা স্মরণ করে কেঁদে ফেললেন তার মা। এই চরের কয়েকটি পরিবারের গল্প একই রকম। কেউ বা গরু আনতে গিয়ে, আবার কেউ বা ফসল কাটতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এই বাড়িটি হচ্ছে রুকু মুন্সির বাড়ি। এইখানে একটা সময় রুকু মুন্সি নামে একজন বসবাস করতেন। তিনি রাসেল ভাইপারের কামড়ে তিনি মারা যান। পরবর্তীতে তার ফ্যামিলির যারা সদস্য রয়েছেন, স্ত্রী, মা বাবা, তারা কিন্তু এই বাড়িঘর বেচে অন্য এলাকায় চলে যায়। এই অঞ্চলে শুধু সে নয়, মানুষজন মারা যাওয়ার পরে যখন এই অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তখন এই অঞ্চল থেকে অনেক মানুষ বাড়িঘর ছেড়ে এই চর ছেড়ে চলে যায়। দেখছেন? দেখছি, মারছি, গেলি 20টা 15টা করে আমি নিজে মারছি। হ্যাঁ, মনে করেন সাপের আতঙ্ক ব্যাপ্তি ছড়িয়ে পড়লে একটা সময় গোপালপুর চর থেকে চরের নাম হয়ে যায় সাপের চর। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই চরের মানুষের সাপের সাথে বসবাসের গল্প। সাপ নিয়ে আতঙ্ক ভয় কতটা ছড়িয়ে পড়েছে, আর তারাই বা এটাকে কিভাবে মোকাবেলা করছে। ওপার দোপার দিই কাপড় কাশি পদ কথায় বেশ বাসে, ও দোপার দিই তোমার শেষ। আমার অঞ্চলে বাইরেছিলাম 33 কোটি, রাগিনী কাল করিনি সাপের বিষ। আমার কথা নর ঈশ্বর মহাদেবের দোয়ার ছাড়ে বোমস্ত পরে দোয়াই আল্লাহ রসুল দোয়াই মা কালী। কথা যদি হয় বল কামরূপ কাবে খারাবে কুল। গোপালপুর চর বা সাপের চর চরভদ্রেশ্বর উপজেলার ঝাউকান্দা ইউনিয়নে অবস্থিত। ফরিদপুর শহর থেকে এই চরে যেতে আমরা বাইপাস রাস্তা দিয়ে মুন্সিবাজারে পৌঁছালাম। এরপর দ্রুত যাওয়ার জন্য মুন্সিবাজার থেকে আমরা গেলাম গজারিয়া বাজারের দিকে। সকালবেলা গজারিয়ায় মাছের বাজার দেখে আমরা একটু থামলাম। এখানে বিভিন্ন ধরনের পদ্মার মাছ দেখতে পেলাম। গজারিয়া বাজার পার হয়ে রওনা দিলাম চরভদ্রেশ্বরের দিকে। আমাদের জন্য অপেক্ষা করছেন গামছা কাজল ভাই। কাজল ভাই সাংবাদিকতার পাশাপাশি এই অঞ্চলের মানুষদের মধ্যে সাপকেন্দ্রিক সচেতনতা বৃদ্ধির কাজ করছে প্রায় 7 বছর ধরে। পাশাপাশি তিনি চরের শিশুদের শিক্ষার জন্য শনিবারের স্কুল নামে একটি পাঠদান কার্যক্রমের সাথেও যুক্ত আছেন। চরভদ্রেশ্বর স্বাধীনতা চত্বরের পাশে বসে আমরা চা খেয়ে রওনা দিলাম কাজীবাড়ি ঘাটের উদ্দেশ্যে। খেয়ে আসার জন্য অপেক্ষা করতে করতে আমরা স্থানীয় লোকজনের সাথে গল্প করলাম। মাঠে যেতে ভয় লাগে না? ভয়ের কি আছে? মৃত্যু হয়ে যাওয়ার কি করে আছে? জীবন যদি তো কাজ, তাছাড়া কি আর? ধরতে পারেন আপনি সাপ? হ্যাঁ, কেমনে? মন্ত্র পড়া লাগে না? না, মন্ত্র কি পাশা ধরি মাঝে সাথে। ধরছেন সাপ এটাকে? হ্যাঁ, মেলায় মারছি। ভয় করে না সাপ ধরতে? না। এরপর আমাদের ট্রলারটি ঘাটে আসলে দেখলাম চরের মানুষের শহরে আসা ও ফিরে যাওয়ার ব্যস্ততা। রাসেল ভাইপারস তো অত্যন্ত বেশি। এগুলো এরকম, এই যে যেরকম এরকম এগুলার ভিতরে থাকে, এরকম হাঁটার পথেই শুয়ে থাকে। আচ্ছা, হঠাৎ কেউ দেখলে বুঝবেন এটা জীবিত না মৃত। হ্যাঁ, খুব দ্রুত চলে এরা। শুয়ে রয়েছে, জন যাইবো খুব দ্রুত যায়, এরকম অবস্থা আর কি। অনেক সাপ, অনেক সাপ।
এখন আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন বুট পরে ব্যবহার করুম। হ্যাঁ, কারণ জুতা ছাড়া চলা খুবই ভয়াবহ অবস্থা। বুট গান ব্যবহার করতে হবে। আর আমরা টেডা সবাই চিন্তা ভাবনা করি টেডা কিনুন, টেডা কিনা দেখা যাচ্ছে ওই টেডা ছাড়া এগুলো মারা খুবই মুশকিল। রাসেল বাইপাস মারতে গেলে টেডা লাগবো, টেডা ছাড়া মারাই যাব না, কারণ এটি বাড়ি দিলে স্প্রিং করে, সাধারণ লাঠি দিয়ে বাড়ি দিলে মারাই যায় না, তাই এটি স্প্রিং করে, ওই রবার জাতীয়র মতন স্প্রিং করে, বাড়ি দিলে স্প্রিং করে। আর টেডা জাতীয় জিনিস ওইগুলো তো আর লোহার খুচার মতন হাইন্দে দেয়, তখন আক্রমণ করা যায়। টেডা ছাড়া এগুলো সহজে মারা যায় না। আর যে ফুসানি দেয় এমনি তো ডর লাগে। পুরা 5 হাত মাপছি আমরা। 50 শতক দাঁড়া শতক মানুষ তো ভয়। আমি ভয়, আমি এতকাল কি বুঝাইলাম? দাঁড়া সাপে বিষ নাই, দাঁড়া সাপ নির্বিষ। আমি বলছি না যে লেঞ্জা দে মারে। আরে বাবা রে কিছু তো মানে না, কিছু তো মানে ওইটা জন খারাপ করে একেবারে নিরীহ একটা ওই যে ভিডিও করব, ওই উইঠা উইঠা দৌড় দিছে, কি করবে হাসা পরে পিড়ে মেরা লাইছে। ওই মধ্যে কাল ফাটকি জানছি, ফাটকি মারছিল। কি সাপ? ওটা ওই যে রাসেল ভাইরা কয় আর কি, কালকে একটা মারছে এই নার মধ্যে আর কি। উপরটা ওই যে আনছে, দেখতে কেমন ছিল? গোল গোল সাপ? হ্যাঁ হ্যাঁ, গোল গোল সাপ। আপনার এই নৌকায় ছিল? হ্যাঁ, এই নৌকায় তার কি ওই যে ফাটকি টানা হয়েছে, এই যে ফাটকি দেখেন না, তো এই কাল আর কি পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পর মনে করেন যে ওই টাইমে আর কি মারছে একটা, মাইরে আইনে টান দিয়ে দেখাইছে, আবার আজ সকালে এটা তাই। আপনার এই নৌকায় 2টা রাসেল ভাইপার অলরেডি? হ্যাঁ হ্যাঁ, 2টা অলরেডি পাওয়া গেছে। মারছে আর কি, দৌড়াই মারছে। আমাদের খেয়াটি ছাড়লেও পথে তাবলিকের লোকজন অপেক্ষা করছিলেন অন্য ঘাটে। অনেকদিন পর খই গাছ দেখতে পেলাম। এটাকে অনেক অঞ্চলে জিলাপি ফলও বলে থাকে। এই গাছ অনেকটা বিলুপ্তির পথে। তাবলিকের সব লোকজন ট্রলারে ওঠার পর আমাদের ট্রলারটি রওনা দিল গোপালপুর চরের দিকে। এই বাচ্চাটি নানি বাড়িতে যাচ্ছে, যেখানে তার চোখে মুখে আনন্দ থাকার কথা, কিন্তু তার চোখে মুখে ভয় ও আতঙ্ক খেয়াল করলাম। চরাঞ্চলের মানুষের জীবনযাপনে ভাঙাগড়ার যুদ্ধ অবিরাম লেগেই থাকে। কখনো পাকা ধান বন্যায় ভেসে যায়, আবার কখনো বসত ভিটা হারিয়ে যায় পদ্মার বুকে। আমাদের ট্রলারটি ঘাটে এসে থামলো। লোকজন মালামাল কিনে বাড়িতে ফিরছে, কেউ বা তাদের উৎপাদিত পণ্য শহরে নিয়ে যাচ্ছেন বিক্রি করতে। এই চরে বিদ্যুতায়নের জন্য মাটির নিচ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুতায়ন করা হয়েছে। এটি হচ্ছে এই চরের উৎসমুখ, যেখান দিয়ে বিদ্যুৎ সংযোগ এই চরে পৌঁছেছে। এই ঘাসগুলো মানে মরা কেন? সম্প্রতি তো জানেন ভাই, রাসেল ব্যাপারে সারা বাংলাদেশে একটা মানে আতঙ্ক বলেন বা আলোড়ন সৃষ্টি হয়েছে। তো এই জ্বরটাতে তো এমনিতেই সাপের উপদ্রব বেশি। তো যেই কারণে আপনার এই মেইন এই চরে যাওয়ার ঘাট থেকে চরে যাওয়ার মেইন রাস্তাটা হচ্ছে এটা। আর এই ঘাস দিয়ে আটকা থাকে এই পানির কারণে আপনার সব রাসেল ব্যাপার বলেন, বন্য সাপ যা বলেন, সব এই জায়গায় এসে আশ্রয় নেবে। এর ন্যায়ও তাই, আমি অন্য সময় দেখছি। তো যে কারণে এই ঘাসগুলা ওই ওষুধ দিয়ে মারা হয়েছে আর কি। এই চরে প্রচুর পরিমাণে পাখির আওয়াজ পেলাম। এমন আওয়াজ মনকে প্রশান্ত করে। আর বাবুই পাখিরা বাসা বেঁধেছে বড়ই গাছ সহ নানা গাছে। তিল কাটতে যাই এমআই ফোজ দিছে, ফোজ দিয়ে সাফি নিয়ে যেতে হয় নাইছি, সার মিনিট মোবাইল আসছি এমন ফুটফুটালা পাহাড়ের সাপ। আর হুসাই দিয়ে বেডার হুসাই দিয়ে গেছি, বেডার আইসল, মানে সাপের অর্ধেক চলে আসছে কাটে, মাথা আহে নাই নিয়ে যাইছি। কয় কি হয়েছে বেডারা, কয় কি আমাকে জানটা বেশি না ইডে বেশি হাসাই দিয়ে গেছি, চলে গেছে। হয় দিয়ে গেছি। হ্যাঁ
সাপে তো মানুষ মারা যাইতেছে, এমনি তো না। পড়াই সবাই ওখানে ক্ষেত সে নামতেছে না, কেউ ডরে। আমাকে এত তিল মিল আছে, ডরে আমরা যাইতেছি না। কোন সময় যা মানে কোন সময় একটা মাইরে বইব। আর এই সাপে তো একবারে কামড় দিলে কোনো রক্ষা নাই, রক্ষা নাই। এই কারণে কোনো ব্যবস্থা আমরা দেখি আপনারা করতে পারেননি, এটার ব্যবস্থা আপনারা করেন। এবারে মানুষ তারপরেও 7-8 জন মারা গেছে। ওই চরে আছে, ওই চরে থেকেও মারা গেছে। এই যে বিদেশে থেকে পড়ে ঠুয়ে তা নিজে ও যে ভয় করলে তাকে তো অবশ্যই ভয় আছে। নিজেরা যদি আমরা মরার কারণে মানুষ এনে কাজ করাই, এরা মরে গেল তো এটা তো দায়িত্ব আমাকেই। কিভাবে কি করবো? হ্যাঁ, গ্রাম ছেড়ে গেছে এই সাপের জন্য। ওই যে হইনা এলাম মৈনট আছে, মৈনটও সাপ ঢুকে গেছে। মানুষজন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, গ্রাম ছেড়ে চলে যেতেছে। এইখানকার যিনি মহিলা মেম্বার রয়েছে, আমি তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে এই অঞ্চলে সাপের আতঙ্কে মানুষ বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে, অন্য অঞ্চলে আশ্রয় নিচ্ছেন। এবং ইনারা যখন অন্য অঞ্চলের মানুষকে যখন কৃষিকাজের জন্য এই অঞ্চলে আনছেন, তখন তারা 2-1 দিন কাজ করে সাপের আতঙ্কে তারাও এই চর ছেড়ে চলে যাচ্ছে। যার ফলে এই অঞ্চলে কৃষিকাজ এবং এই অঞ্চলের মানুষের জীবনযাপন অনেক দারুণভাবে ব্যাহত হচ্ছে এবং এই অঞ্চলের মানুষ এক ধরনের ভয় ভীতি নিয়ে জীবনযাপন করছেন। এই চরে এসে কিন্তু প্রচুর ভ্যান্না গাছ দেখতে পেলাম। এটি হচ্ছে দেখুন ভ্যান্না, এটিকে এভাবে ভাঙলে ভিতর থেকে এই যে বীজটা বের হয়, এর ভেতর থেকে তেল বের করা হয়। এটাকে কিন্তু আমরা খুব দামি তেল হিসেবে ব্যবহার করি, যেটাকে কাস্টার্ড অয়েল বলে। এটি হচ্ছে সেই এই ভ্যান্না থেকেই উৎপাদিত তেল। যদি আরেকটু ভেঙে দেখে দেখবেন এর ভিতরে যে সাদা একটা অংশ থাকে, এই অংশটা থেকেই হচ্ছে তেল। এটা একদম হাতে যদি এভাবে ধরে এভাবে ডলা দেন, দেখবেন যে তেল বের হয়ে আসছে। খুব প্রচুর পরিমাণে তেল থাকে এবং খুবই পুষ্টিকর। ওই সময় আপনার 17-18 মারা যায় এই বাচ্চা না? এই কত চেষ্টা করলাম ভাই ওদের কাছে নেওয়ার, ডাক্তার কাছে নেওয়ার, গেল না। পরে মানে আমাদের যে অবস্থা হলো যে যদি বেশি রিকোয়েস্ট করি মারা গেলে রিস্ক নেবে, এরকম 2-4 জন বলেও ফেললো। মিনু, মিনু গরু নিয়ে সহ গেছে। গরু গেছিল ওরা যায় রাত বেড়ে মেঘ নামছে দে গরু নিয়ে সহ গেছে গেছে বুঝি ওই সাপ বেড়ে মরে নাকি আসলে গরু, তারপর একটি গরুতে 17-18টা গরু তো দৌড় দিছে। ও গরু এদিক এদিকে গেছে দৌড় দেয়, ও আবার হাতে গরুর হাতে দৌড় দিছে বুঝি ওই সাপ মরাই না আসলে সাপ মরবে পারা নাকছে হয়ে গেছে পেলে গেছে একটু যাই হেরে মুখ দিয়ে গুগলা হয়ে গেছে। তো পাশে সাপ দৌড় দিছে মুখ দিয়ে গুগলা উঠছে পদেই। ওর আমার এক ভাবি আসলে ওই পাশে তিল খেতে হে ডাকছিল, ভাবি আমার এই তো হয়েছে। হ্যাঁ, আবার দৌড়ি যাই গেছে, যাই দেখি মুখ দিয়ে একবারে গুগলা আসলে উঠে গেছে। সবাই যাই ধরে ফেরে আনছি, পরে আমরা ঘোড়ার গাড়ি নিয়ে যাই তারপরে আনছি। ওই দগবাতে যা আসল ছোটা ফাঁকবাতে নিয়ে তারপরে চেষ্টা করছিলাম ওই সময় যে ডাক্তারের কাছে নেওয়ার জন্য খুব চেষ্টা করছিলাম, কিন্তু আপনারা যে লোহার টেকুজার কাছে নিয়ে গেলেন। লোহার টেকুজার কাছে নিয়েছিলাম আমরা। তারপর সুস্থ হয়েছিল, রাত্রে মারা গেল। সুস্থ হয়েছিল, কথা কইছে। আঙ্গুর ফল খাইছে, 1 কেজি কলা খাইছে 2 আলি, তারপর মালটা বেলে খাইছে। এটি খাওয়ার পর তারপরে ফয়জুল আজম দিচ্ছিল, আজমের আখ্যান বেগম বেড়ে গেছে। ওই সময় মারা গেছে। ছেলে হারানোর শোকে তার পিতাও অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন। ও হলো বাজারে, বাজারে না যে তারপরে তুই বাজারে তুই এত গরু দিয়ে থা পারো না, উঠে করবে না। আমি যাই তুমি এই দিদি তুমি এক নাম্বার আছে ও গেল ওই যে এইটা গরু নিয়ে যাই এই রে এই অবস্থা হয়েছে। গরু 1 হাজার বাঁধবে গেছে আর এই অবস্থা হয়েছে।
সাপে কামড় দিতে শুনলাম, শোনার পরে গেছি, যাই দেখি যে 4-5 জন তারে ধরে উজার কাছে নিচ্ছে। তাই রাত 9টা বাজে আর কি, ও নাই, ও মনে হয় যে মরে গেছে এরকম একটা অবস্থা। তাই আমি দাঁড়া করলাম, দাঁড়া করে আমি বললাম যে ওর পায়ের কী অবস্থা। পায়ের দেখে, ওর বাইট দেখে, আমি অভিজ্ঞ না কিন্তু যতটুকু ওই বিভিন্ন জনের সাথে ঘুরে ঘুরে যেটুকু শিখছি বা দেখছি, ওটা আমার সাপের কামড় মনে হলো না। তা আমি বললাম যে ওটা ছাড়েন, কয় ও তো হাইটে যেতে পারবে না। আমি বললাম যে ছাড়েন না, দিয়ে পারে কিনা। আমি তো তোমার তো সাপে কামড়টা নেই, তোমার লাগছে গুছার খোঁচা লাগছে, তুমি এরকম ভেঙে পড়ছো কেন? মানে পিছন তোর মা চিৎকার পারতেছে, মা আমার সন্তান মরে গেল রে, চলে গেল রে, ওই কথা বলছি পারি। এবং তুমি দাঁড়াও, ও একদম স্বাভাবিক হয়ে গেল এবং হাইটে সে ওজার বাড়ি পর্যন্ত গেল। ওজার বাড়ি বলতে আর কি, যে বাড়িতে ওজা আনবে। পরে ওজা আসলো, ও এর ভিতরে আরও 2-4 জন উস্তাদ আসলো, আইসে এ হাত চালান দেয়, ও এই করে ওই করে। কারণ আমি যতই বলি যে ভাই এর সাপে কামড় দেয় নাই, বিশ্বাস করে না। পরে আমি নিজে হাত দিয়ে খুঁচাইয়া গুজা বের করলাম, যে এটা কি সাপের দাঁত? ওরা সবাই বলতেছে দাঁত। এটা আপনার ওই ও গেছিল হচ্ছে আপনার আমাদের এখানে বলে ধনসে ক্ষেত্রে গুছা লাগছে, একটু খুঁচা, ওই খুঁচা লাগে গেল। আমার কি ভয় পেয়েছে যে হয়তো বা সাপে টাপে কামড় দিচ্ছে। পরে ওজা এসে ওজার ফকিরিতে দেখালো যে হ্যাঁ সাপে কামড় দেয় নাই, বিষ নাই। পরে বললাম যে কি হইলো, ও দিব্যি সুস্থ মানুষ। মানে বেশিরভাগই হচ্ছে আপনার ভয়ে, বেশিরভাগ হচ্ছে আতঙ্কে এলো মানুষ এই মারা যায় বেশি, যেটা দেখতেছি। যে কোনো সাপ কামড় দিলেই আমাদের শরণাপন্ন হতে হবে চিকিৎসকের কাছে এবং চিকিৎসকের চিকিৎসার উপরে বিশ্বাস ও আস্থা রাখতে হবে, কারণ দেশের অধিকাংশ সাপই নির্বিষ। পাশাপাশি বিষধর সাপ কামড় দিলে বেশি বিচলিত হয়ে পড়লে দ্রুত রক্তে বিষ ছড়িয়ে পড়ে। এই বাড়িতে কিভাবে মারা গেছিল? মারা গেছে রাস্তায়, সন্ধ্যার পরে রাস্তায় বেরিয়েছে, পায়ের পরে পায়ের মধ্যে পেঁচ দিয়ে তারপরে কামড় দিচ্ছে। এখন সাপ কেমন? এখন সাপ বাজান, প্রচুর সাপ আমার এলাকার। আমরা চোখে বাড়ি বেরিয়ে বাজান, চোখে বাড়িতে গেলে খুব ভয় করে বাজান, প্রচুর খুব ভয়ঙ্কর অবস্থা বাজান। হ্যাঁ ভয়ঙ্কর অবস্থা বাবা, আমরা চোখে বাইরে খুব খুব সাবধানে বাজান, আমরা বাইরেই না বাজান। এই ওরে টেটা দাগে বিন্দার লাগে, টেটাটা বিন্দিয়ে তারপরে মাথা ছেঁচি। তাছাড়া তো মাথার মধ্যে বাড়তি বাঁধে না, আর বাড়ি দিল তো মরবই না, না তাহলে লাঠি উপর দিকে টেম দেয়, যেমন টায়ারের ভিত্তি বাদ দিলাম এরকম। আসার সময় একজন বলতেছিল যে সরাসরি সাপ মারা যাচ্ছে না, না ওই আগে টেটা বিন্দে এরকম লাগে, টেটা বিন্দে মাটির সাথে যাতায়াত করি আর দিকে বাইরে, তাছাড়া তো মারা যায় না। আপনার ওই 17-18 দিকে সমেশ নামে যে লোকটা প্রচুর সাপ মারছে ওই সময়, প্রচুর করে। এই চরে কি পরিমাণ রাসেল ভাইয়ের যে মারা পড়ছে, বিশেষ করে যখন নাকি আপনার বাতা কাটে, অর্থাৎ ওই বন পরিষ্কার করে, নল পরিষ্কার করে, প্রচুর সাপ মারা পড়ে, প্রচুর সাপ। মনে করেন যে ওই চাপাটি দেখাইতে গেছে মাঝখানতে, তারপরে 7-8 দিন আসলো, তারপরে আগুন তো পুরাইছে, তাও তো মরবে চায় না। এই বাড়িটি হচ্ছে রুকু মুন্সির বাড়ি। এইখানে একটা সময় রুকু মুন্সি নামে একজন বসবাস করতেন, তিনি রাসেল ভাইপারের কামড়ে তিনি মারা যান। পরবর্তীতে তার ফ্যামিলির যারা সদস্য রয়েছেন, স্ত্রী, মা বাবা, তারা কিন্তু এই বাড়িঘর বেচে অন্য এলাকায় চলে যায়। এই অঞ্চলে শুধু সে নয়, মানুষজন মারা যাওয়ার পরে যখন এই অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তখন এই অঞ্চল থেকে অনেক মানুষ বাড়িঘর ছেড়ে এই চর ছেড়ে চলে যায়। আসলে এই অঞ্চলে সাপ বা রাসেলস ভাইপার যাই বলুন না কেন, এটি কিন্তু এক ধরনের মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই চরে। একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে তিনি এক রাতে প্রায় 28টার মতো সাপ মেরেছে। আসলে এ ধরনের ভয়াবহ একটি অবস্থা, সেটি আসলে এখানে না আসলে বোঝা সম্ভব নয় যে কী পরিমাণ সাপের আতঙ্ক এইখানে বিরাজ করছে। একজন বলছিলেন তার ক্ষেতে তিল পেকে গেছে, তিনি ভয়ে যাচ্ছেন না তিল কাটতে। অন্য অঞ্চল থেকে যাদেরকে কৃষক হিসেবে তারা আনছেন ভাড়া করে, তারাও কিন্তু এই অঞ্চলে 2-1 দিন থাকছেন, তারপর হচ্ছে তারাও চলে যাচ্ছেন।
তো এই অবস্থায় আসলে বলা যায় যে এটি এক ধরনের, এই চরের নাম গোপালপুর চর। যখন অনেক মানুষ মারা যায় তখন লোকমুখে এই চরের নামের প্রচলন শুরু হয় সাপের চর। সাপের চর হিসেবে কাগজ কলমে লেখা না হলেও কিন্তু চর ভদ্রসন থেকে বা অন্যান্য অঞ্চল থেকে এই চরটিকে মানুষ সাপের চর হিসেবেই চেনে। ঘরের ভিতরে কমসে কম 20টা সাপ আছে আমার ঘরে। তো ঘরে যান না? হ্যাঁ, ঘরেই থাকি, আমি একাই থাকি। সাপ নিয়ে থাকেন? সাপ নিয়ে থাকি। সরকার আমাকে একটা ঘর দিছিল, হ্যাঁ, সেই ঘরটা আমার হলো না। এখন ইট বালু সব কিছু ছড়ায় বড়ায় রয়েছে, সেখানে সব সাপ এসে বাসা করছে, আমি সেখানেই থাকি একা। ভয় লাগে না আপনার সাপ নিয়ে? ভয় আর করে আর কি হবে, যাবো কোথায়? যাওয়ার কোনো জায়গা নেই আমার। বর্তমানে খুবই অসহায় অবস্থায় আছে। ওই যে সাক্ষী আছে, এরাই দেখছে, এরা পলায় এসে পড়ছে আমার এখান থেকে, আমার এখান থেকে পলায় এসে পড়ছে এরা। ওই যে দেখেন রাসেল বাইপাস, ওই যে বলতাম মারেন, না মারা যাবে না। কি হয়েছে ওনার করে? সাপ ইয়ার থেকে বের হয়ে যাইতেছে, বলছিল মারার জন্য, মারি না। ওর কামই যাইব গা, আমাকে কি করার, আমিও তো কাইলে একটা দেখছি। কি হ্যাঁ, কোন জায়গায়? এই যে সামনে খেতে। ওনার বাড়িতে সাপ আছে, ঘরের মধ্যে দেখে, উনি আবার কেমন খাওয়াবে ওর মধ্যে আল্লাহ জানে, যাই দেখে আসেন গা। পদ্মার পানি বাড়ছে, আস্তে আস্তে চরে পানি ঢুকতে শুরু করেছে। পানি বাড়ার সাথে সাথে সাপ লোকালয়ে ঢুকতে শুরু করবে। চরের মানুষের অন্যতম পেশা গবাদি পশু পালন ও দুধ বিক্রি করা। কৃষকেরা তাদের সমস্ত টাকা পয়সা খরচ করে এবং ধার দেনা করে ফসল ফলিয়েছেন, তা এখন অনেকটা নষ্ট হচ্ছে সাপের আতঙ্কে। অনেকে সাপের আতঙ্ক মাথায় করেই ফসল কাটতে যাচ্ছেন মাঠে। এই জায়গাটা দিয়ে আমি যখন যাচ্ছি তখন কাজল ভাই বলছিলেন খুব সাবধানে যেও। আমি যতদূর সম্ভব দেখে দেখে আসলাম। কাকা, সাপের উপদ্রব কেমন? চক্কর চক্কর সাদা, হলুদ আর কালা। মানুষ মারা যাচ্ছে সাপে? হ্যাঁ, কেমন? ওই সেদিন একজন মরে গেল সাপে কেটে। সে কি করতেছিল? ওই যে এই কাইসা গাছ কাটছে, জাহান দিয়ে। আচ্ছা, মারা গেছে সাপে, মারা গেছে। আমার ভয় করতেছে না তিল কাটতে আসে? না, ভয় কি, মালিকা মরতে তো মেরে জানবো, খেতে না। এর ভিতরে আছে সাপ? হ্যাঁ, এটার ভিতরে সাপ থাকে সব সময়। মায়ের ভয়ে ওইটার ভিতরে গেলে আর মারতে পারে না। বুঝে গেছে সাপ। আর হ্যাঁ, আর এই যে ইট বাটার কারণে আরো বেশি সাপ। এখানে তো অভাবই নেই এই যেগুলোর ভিতরে। এখানে এর ভিতরে কমসে কম এই ইয়ার ভিতরে 5 হাত লম্বা একটা আছে রাসেল ভাইপার, এই মোটা। ওটার মারতে কেউ সাহস পায় না, ওটা এখানে এসে শুয়ে থাকে। এখান থেকে বের হয়, এখানে এসে শুয়ে থাকে। এই ইয়ার ভিতরে সব সাপ, ইটের ভিতরে। কাজ শুরু করছি, মিস্ত্রি আনছি, এখানে দেখাই। এই দেখছেন সলম, এই যে এটার ভিতরে আছে সাপ, এখানে আছে সাপ, এই যে আছে এখানে, এই যে দেখেন কত বড়, এই যে কত বড় সাপের খোসা। এই যে একটা, হ্যাঁ এই যে আছে একটা, এর ভিতরে আছে, এখন টান দিলে বাইরে। এর ভিতরে কি সাপ আছে? এর ভিতরে আছে, হ্যাঁ কি সাপ? হ্যাঁ, কি যে সাপ, এটার নাম জানি না, দেখতে খুব সুন্দর আছে।
সাপ আবার দেখতে সুন্দর কিন্তু বিপজ্জনক। খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর। আমি তো ভাবছিলাম সাধু ভাইয়ের বুঝি কথা এর ভিতরে কমসে কম 4টা আছে, এখানে 4টা আছে, এটার ভিতরে আছে, ওই যে ছিলাম, হ্যাঁ এর ভিতরে আছে। আপনি সাবধানে হাঁটেন ভাই, এই ঘাস আমি তো চাই, আমার তো দেয় না কেন? আমি রাত দিন 24 ঘন্টা এখানে থাকি, কি করবো আর থাইকে। এই যে রাসেল বাইপাস এরিয়া, এই যে এই যে রাসেল বাইপাস, এই যে এটা রাসেল বাইপাস এরিয়া, খোসা খোসা, এই যে যাও রাসেল ব্যাপার হোক না হোক, এর ভিতরে আছে, এর ভিতরে আছে, এর ভিতরে শিওর আছে। কাজল ভাই আপনি শনাক্ত করতে পারবেন না খোসা দেখে? এই যে এটা রাসেল বাইপাস, ওই দেখেন না কালারটা, দেখেন না কালার দেখেন না, দেখি আমি বাইকটা সরেন তো। গায়ের সব দেখে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা রাসেল বাইপাস, রাসেল বাইপাস এটা দেখি। এটা কিসের খোসা? এটা রাসেল বাইপাসের, এই যে খোসা ইয়াস আছে, সলং বদলাইছে। আপনি শিওর? হ্যাঁ হ্যাঁ, এটা শিওর, বোঝা যাচ্ছে যে রাসেল ভাইপারের খোসা। হ্যাঁ ছোট ছোট আর কি অল্প, কিন্তু অনেক মোটা, অনেক মোটা। যদি এটা রাসেল ভাইপার হয়ে থাকে তাও কমপক্ষে 7 থেকে 8 বছর বয়স হবে এই সাপের। হ্যাঁ হ্যাঁ, এই সাপটার যেটা লেন্থ আপনার কিন্তু প্রায় 3 ফিট হবে। যদি এটা রাসেল ভাইপার হয়ে থাকে কমপক্ষে 7 থেকে 8 বছর বা 10 বছর বয়স সাপের। বেশ মোটা কিন্তু চলুন। হ্যাঁ দেখি তো মাঝে মধ্যে, কি হয়েছে সাধু ভাই? মাঝে মধ্যে আমি দেখি, ওদেরকে কিছু বলি না, ওরা আমার কিছু এখনো বলে নাই পর্যন্ত। আপনি সাবধানে থাকেন ভাই, সাপ তো কারো আপন না, সাবধানে থাকেন। রিজবি সাবধানে নিও ভাই শুট। এই ঘরের ভিতরে আমি যেখানে শুই এর নিচে আছে কমসে কম 10-12টা। 2টে ইটের পাজা করে রেখেছেন এবং এর ভিতরে অনেকগুলো সাপের খোসা রয়েছে। সাপ তাদের খোসা বদল করেছেন। এখন তিনি আমাদেরকে তার ঘরের মধ্যে নিয়ে যাবেন। তিনি বলছিলেন তিনি যেখানে ঘুমিয়ে থাকেন সেখানেই প্রায় 20-25টি সাপ রয়েছে। আসলে এমন একটি ঘরে ঢুকতে গা ছমছম করছে। আপনি একটু ফাঁকে থাকেন। আচ্ছা আচ্ছা, ঘরের ভিতরে আছে। এই যে দেন সাপ আছে, এখানে সাপ আছে, এইখানেই আছে। পরিষ্কার জায়গা। কি সাপ? হ্যাঁ, সব রকমের সাপ আছে। রাসেল ভাইপার থেকে শুরু করে গুকরা সাপ, চিলাপোড়া, বিভিন্ন ধরনের সাপ এখানে আছে। এখানে সাপের অভাব নেই। এই যে দর বুঝাইছি একটা কালকে, এই একটা বুঝাইছি, এখান থেকে একটা বের হয়, এখান থেকে একটা বের হয়, এগুলো একটা বুঝাইছি। এর ভিতরে নিচে অনেকগুলো সাপ আছে। এই ইয়ার ভিতরে আমি এগুলো নিয়ে কি করবো, কিছু করার নেই। ঘরটা আমার সরকার দিয়ে আমার একটা বিপদে ফেলে দিচ্ছে। এমনি ভালো ছিলাম, ইট দিছে কিন্তু কাজ হয় না। এই তো না, কাজ হলে সবই দিছিল, একদম সব কিছু পাইছিলাম। আমি এখানে পরে 1.5 লাখ টাকা খরচ করছি পালত বরাদ করে। আমি উনি যখন বললো যে আমি সাপ নিয়ে ঘুমাই, আমার কিছুটা ডাউট হয়েছে যে আসলে কি তাই। আসার পরে যখন সাপ না পাইলো, যা দেখলাম তাতে অবিশ্বাসের কিছু নাই। আর তার যে বাড়ির যে অবস্থা, এই যে একটা ইটের গাদা, ওই যে একটা ইটের গাদা, এই ইটের গাদার মধ্যে এই যে একটা রাসেল ভাইপারের খোসা, এই যে এখান দিয়ে দেখুন একটা সাপের খোসা, আবার এই ইটের মধ্যে আর একটা সাপের খোসা। কি পরিমাণ সাপ এটুকের মধ্যে রয়েছে। এগুলো উঁচু করলেও হয়তো অনেকগুলো সাপ বের হবে। যেভাবে যে পরিমাণ সাপের খোসা এখানে দেখা যাচ্ছে তাতে একদম খুব স্বাভাবিকভাবেই অনুমান করা যায় এখানে কি পরিমাণ সাপ আছে। কি বললেন? এখানে 10-12টা আছে কমসে কম। এত সাপ আছে এখানে।
এইটুকু একটু খেজুর গাছে এই ডালে একটি সাপের খোসা, আবার এই ডালে আরেকটি সাপের খোসা, মানে সাপ এর এক ধরনের রাজত্ব বলা যায়। মেলা সাপ, অনেক সাপ আপনি দেখছেন? হ্যাঁ আপনি দেখছেন? এই মাত্র একটা মারলো। কি সাপ? গুপ্পুর সাপ। কোন জায়গায়? ওই ঘরে মানে কি বলে? আসেনি সাপ না ফেলে দিছে? হ্যাঁ সাপটা কি আছে? আছে, উমরা হারাইছে। আডুন একটু যাই ওই যে বাড়তে আছে, বাড়তে আছে, ওই যে ওই দোতলা লাগাতে আছে। চলো। আমরা চর দিয়ে ঘোরাঘুরি করছিলাম, মানুষের ইন্টারভিউ নিচ্ছিলাম যে মানুষ কেমন সাপ দেখেছে, সাপের অভিজ্ঞতা। শুনতে না শুনতেই খবর এলো যে এই বাড়িতে একটি সাপ এইমাত্র মেরেছেন ওনারা। আমরা যাচ্ছি সেই সাপ দেখতে এবং আপনাদেরকে দেখাবো। আসলে এই পরিমাণ ঘাস যদি থাকে তার ভেতরে সাপ লুকিয়ে থাকা খুবই সহজ, এবং এইখান দিয়ে যখন বর্ষার সময় পানি আসে তখন এই চর পুরোটা ডুবে গেলে সমস্ত সাপ লোকালয়ে এসে আশ্রয় নেয়। কি সাপ নিয়ে আসেন তো একটু এদিকে। এই মাত্রই ওনারা একটি সাপ মেরে ফেলেছেন। এটা কি সাপ? এটা তো নির্বিষ না ভাই? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ নির্বিষ। এই সাপগুলো মারবেন না। হ্যাঁ, এইগুলো মারবেন। এটা ঘরে ছিল। এইগুলো ভয়ের কিছু নাই, এইগুলো আপনার কিচ্ছু করে না, কোনো কামড় দেয় না, কামড় দিলেও কোনো বিষ নাই। হ্যাঁ হ্যাঁ, এইটা তারপরে দাঁড়ার সাপ, এইগুলো মারবেন না। দাঁড়ার সাপ তো হলাম আমাদের কৃষকের বন্ধু, ইঁদুর খায়। কাজল ভাই, যেটা ধরেন যে এই যে একটা নির্বিষ সাপ ওরা মেরে ফেললেন, কিন্তু ওইখান থেকে চরে তো অলরেডি খবর ছড়ায় গেছে যে গোকরা সাপ। আসলে যতটুকু আপনার কাছে কি মনে হয় যে না সাপের থেকে আতঙ্ক বেশি ছড়াচ্ছে? আমরা তিন মারছি কয়েকদিন আগে। সাপ আছে, প্রচুর সাপ আছে। তবে এই সম্প্রতি যেটা হয়েছে, সাপ আছে, প্রচুর সাপ আছে। এই সাপটা রাসেস ব্যাপারটা অনেক জায়গায় ছড়াইছে। ছড়ানোর অর্থে হয়ে গেছে এরকম যে এই এতটাই আতঙ্ক ছড়াই গেছে যে আমাদের কিন্তু বললো কি গোকরা, আমরা এসে পেলাম সিলাপোরা সাপ, একটা নির্বিষ সাপ। তো এটা আতঙ্ক, এবং এরা তো এই সাপটা চিনে না, এরা গোকরা ভেবে এরা পিটায় মেরে ফেলতেছে। এই জিনিসগুলোতে মানে বোঝানোর জন্য মানে বুঝতেছে না দেখে এই জিনিসটা হচ্ছে, অর্থাৎ সাপের চেয়ে কিন্তু আবার আতঙ্কটাও ছড়াচ্ছে বেশি, বুঝতে পারছি এইটা মানে। তবে এই চরটার ক্ষেত্রে প্রেক্ষাপট আপনারা আমি আগে বলছি, এই প্রেক্ষাপটটা ভিন্ন। এখন যেমন এই এদিকে কিন্তু সাপ নাই, সাপ আছে কিন্তু চক দিয়ে, পানি বাড়লে এই সাপগুলো তখন এই ডাঙায় চলে আসবে, তখন দেখা যাবে। অর্থাৎ 15-20 দিন পর থেকে এই জায়গায় সাপ অ্যাভেলেবেল থাকবে এদের সাথে। আর বিশেষ করে আপনার এই 7-8 বছরে রাসেস ব্যাপারের সাথে এরা হলো মানে একটা মানে মানায় নিছে, চরের মানুষ চলতে চলতে মানায় নিছে। এই 2জন মানুষ মারা যাওয়ার পরে এরা সতর্ক হয়েছে, গাম্বুট পাই চকে যায়। কিন্তু যারা বাইরের থেকে আসে ওরা তো এই সাপ সম্পর্কে আইডিয়া নেই। এবারে 2জন মারা গেছে, অনেক কয়লা মারা গেছে এবারে। ওই যে বৃষ্টি হলো না ফার্স্টের দিন, আমি আবার ওইখানে তিলের জন্য গেছি 12টা গেছি, অন্যদিকে তাকায় না হাঁটতেছি, আমি দেখি শব্দ, শ্বশুর শব্দ, আমি তাকায় দেখি কি ওইরকম খানা তুলা হাঁটা বাজাই। বাসুটা দিয়েছিলাম, বাসুটার পরে যে সাপ আইতেছি নৌকা দিকে আইতেছে, পরে বুলটা দিয়ে বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার পর লাগে নাই। হ্যাঁ, আঘাত পানায় হয়তো বা মরা নাই, ফিরে আবার দেখি গেছে গা, ফিরে আবার ঘুরে এসে ফিরে আবার আর পরে ফিরে বাড়ি দিয়েছি, বাড়ি দেওয়ার পরে তোর মরা নাই, বোর্ডে গেছে ভেঙ্গে। হ্যাঁ, বোর্ডে ভেঙে গেছে, পরে ফিরে আবার ছোট ছিল, হাতে যেটা ছিল মাথাটুকু ভেঙে গেছে গা, হাতে যেটা ছিল ওটা ফিরে বাড়ি দিয়েছি, পরে গেছে মইরা। এটা আমার কাছে লাগলো ছোট তো জলছে বিলে জায়গা ওঠে পানির ভিতরে। হ্যাঁ, কালার ওই যে ওই রাস্তায় ভেবের মতো লাগে। আসসালামু আলাইকুম। এখানে পুরাচ্ছেন কেন কাকা? পুরা হলো অফিস, সাপের ডর, এটা অফিস করবো স্যার, মানে অফিস দিবে সাপের ডরে। জি, সাপ পোকামাকড় জঙ্গল পুরা করে দিচ্ছে। তারপরে আপনার এই কাজটা করলে ভালো হবে, যাতে পোকামাকড়ের জায়গায় আক্রমণ না করে। পোকামাকড় বলতে কি সাপ? জি জি, রাসেল ভাইরাস সাপ, ওই তো সব দেশে ছড়াই গেছে। আপনাদের অঞ্চলে কেমন? বাংলাদেশে 38টা জেলায় গেছে মোট।
গরমের মধ্যে যে চরবাসীরা রয়েছেন তারা কিন্তু প্রচণ্ড আতঙ্কে রয়েছেন, যার ফলে এই অঞ্চলে যত ঘাসপালা রয়েছে সেগুলো তারা কেটে কেটে এই অঞ্চল দিয়ে পুড়িয়ে ফেলছেন। সালে রাসেলস ভাইপারকে বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করা হয়, কিন্তু 2013 সালে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আবারও দেখা যায় এই সাপকে। মানুষের অসচেতনতা, এখনো গ্রামের ওঝাদের কাছে যাওয়া, আতঙ্কে স্টক করা সহ দুর্গম এলাকা থেকে সঠিক সময়ে চিকিৎসা কেন্দ্রে না পৌঁছানোর কারণে অধিকাংশ মানুষ মারা যায়। এরপর আমরা রওনা দিলাম ট্রলার ঘাটের দিকে। চরে এখনো গরু মহিষের গাড়ি একমাত্র মাল পরিবহনের বাহন। অলস দুপুরে এই গাড়িতেই বিশ্রাম ও ঘুমানোর জায়গা হয়ে ওঠে চরের মানুষের। দুপার দিয়ে কাপড় কাশি পদ কথায় বীরবাসে ও দুপার দিয়ে তোমার শেষ আমার অঞ্চলে বাইরেছিলাম 33 কোটি রাগিনী কাল করিনি সাপের বিষ আমার কথা নর ঈশ্বর মহাদেবের দর ছাড়ে বোমস্ত পরে দোয়াই আল্লাহ দোয়াই মা কালী কথা যদি ভুল কাম রোগ কামে খারাপ কুল। এই অঞ্চলের যিনি রয়েছেন ইয়াকুব তালুকদার কাকা, ইনি কিন্তু সাপের মন্ত্র পড়েন। এই অঞ্চলের যারা লোকজন রয়েছেন তারা কিন্তু একদম তার কথা তার এই মন্ত্র মুগ্ধ হয়ে শোনে। আমরা তাকে অনুরোধ করে একটি সাপের মন্ত্র শুনলাম। আসলে বেঁচে থাকার জন্য, মানুষের সাহস দেওয়ার জন্য এ ধরনের মন্ত্র কতটুকু কাজে আসে আমি জানি না, তবে মানুষের সাহস জোগানোর জন্য এ ধরনের মন্ত্র, এ ধরনের একজন মানুষ একটি লোকালয়ে থাকা খুবই প্রয়োজন। কৃষকেরা তাদের সমস্ত টাকা পয়সা খরচ করে এবং ধার দেনা করে ফসল ফলিয়েছেন, তা এখন অনেকটা নষ্ট হচ্ছে সাপের আতঙ্কে। অনেকে সাপের আতঙ্ক মাথায় করেই ফসল কাটতে যাচ্ছেন মাঠে। কামবুট করে কই গেছিলেন? তিল কাটতে যাওয়া লাগে, সাপের ভয় না? সাপের ভয়? হ্যাঁ। এমনিতে তিলের মধ্যে সাপ কেমন এখন? এখন তো কতজন সাপের লেগে দুই দিয়ে এড়ে গেছে, তাই না? হ্যাঁ, শুনলাম যে অনেকেরই মানে কৃষক থাকতেছে না, থাকতেছে না, পরে থাকতেছে না, ভয় পায়। কারণ নিজেদেরটা নিজেরাই বাদ দেয়, নিজেদের কাটা লাগবে, লাগছে না কি করবো দায়িত্বে। রাসেলস ভাইপার বেড়েছে এটাও যেমন ঠিক, পাশাপাশি আতঙ্ক বেড়েছে কয়েক গুণ, যার ফলে উপকারী সাপও মানুষ মেরে ফেলছে। যে সাপগুলোকে মানুষের উপকারী সাপ হিসেবে ধরা হয় সেগুলো ইঁদুর সহ নানা ক্ষতিকর প্রাণী খেয়ে ইকোসিস্টেম ঠিক রেখেছে। প্রকৃত বিষধর সাপ মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং নানামুখী সচেতনতামূলক কার্যক্রম হতে পারে এই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায়। সাপের চর তো বললাম যে সাপের চর, এটা তো সাপ তাই সাপের চর কয়। তাছাড়া সাপের চর তো সাপ তো এখন তো এই জন্যই তো দাবি না হলে আমরা তো অনেক সাপ মারছি, আমি কমসে কম আমরা অনেক সাপ মারছি। মাছ ধরতে যাই, মাছ ধরতে যাই এই সাপের পাশ দিয়ে তখন বাইরে মারছি। কতদিন হয়েছে চরের নাম সাপের চর? সাপের চর মোটামুটি 4-5 বছর যাবত হয় সাপের চর। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই। কোনো কিছু নিয়ে সাথে সাথে আতঙ্কিত হবেন না। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2023 সালে 4 লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয়েছে, তার মধ্যে মারা গিয়েছে 7000 মানুষ। তবে এসবের অধিকাংশই গোকরা ও কেউটা প্রজাতির সাপের কামড়ে মানুষ মারা গেছেন। মনে রাখবেন, সাপ দেখলেই সেটি রাসেলস ভাইপার নয়। হাতে সময় থাকলে দেখতে পারেন চরখানপুরে গিয়ে বালুর ঝড়ের তোড়ে পড়ে আমাদের কি অবস্থা হয়েছিল।